হ্যালো বন্ধুরা, কে কেমন আছো বলো। অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে কি বলো তো, ঘরে যখন ছোট্ট ছানাটা থাকে না, তার জন্য না তাকে সময় দিতে দিতে নিজের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আর করা হয়ে ওঠে না। নিজের শখ ইচ্ছে সব কিছু কিন্তু আস্তে আস্তে বিদায় নেয়। তো সে যাই হোক, ব্লগ করাটা আমার একটা নেশার মতন ছিল, কিন্তু এখন সেটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। আসলে যদিও বাপের বাড়িতে আছি, তবুও কিন্তু মানে এত বেশি কান্নাকাটি করে আমার ছোট্ট ছেলেটা। তো ওর জন্য কি বলবো, ব্লগ করতে সময় থাকলেও না এডিট করার সময় একেবারেই পাওয়া যায় না। সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে, আর যখন ও একটু ঘুমায় তখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি আর কি। নয়তো আমার শরীরটা খারাপ হলে ওকে দেখার মতন কেউ থাকবে না। বাপের বাড়িতে প্রচুর কাজ, আমার মায়ের বৌদির একটা ছোট বাচ্চা আছে। তো সবটা মিলেমিশে ওকে একটুখানি ভালো রাখার জন্য, আর ওর শৈশবটা যাতে মানে শৈশবের কোনো সমস্যা না হয়, মাকে যেন ও সবসময় প্রপারলিভাবে পায়, তো সেজন্য নিজের কাজকে ভুলে গিয়ে ওকে বেশি বেশি করে সময় দিচ্ছি। এই জন্যই আর কি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয়ে উঠছে না। অনেক দিন ধরে ব্লগ শেয়ার করব করে করেও মানে সময় ওই যে বললাম আর হয়ে উঠছে না। এই ব্লগটা ছোট ছোট করে ক্লিপগুলো নেওয়া ছিল, তাই আজকে ভাবলাম এডিট করে তোমাদের সামনে উপস্থাপন করি। তো সে যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা তো অগোছালো। ছোটো বাচ্চার বিছানা মানে বুঝতেই পারছো, এই এক্ষুনি পটি করছে, এক্ষুনি হিসু করছে, এক্ষুনি ডাইপার চেঞ্জ করতে হচ্ছে, এক্ষুনি কাপড় পাল্টে দিতে হচ্ছে, অনেক সমস্যা। সব সমস্যা ওভারকাম করে সুন্দর করে বিছানা গুছিয়ে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল উঠোনে শুকোতে দিলাম, আর তারপরে দেখো চলে এসেছি আমাদের ছাদ বাগানে। এখনও ছাদ বাগানটা খুব সুন্দর করে দাদা তৈরি করতে পারেনি, মানে আমার দাদা আর কি। তো এই যে দেখো, এই দিকের কোনায় একটা বেগুন গাছ, ওই দিকের কোনাতে বেগুন গাছ, টমেটো গাছ সব দিয়েছে। আর দেখো এখান থেকে একটা বেগুন তুলে নিচ্ছি। বেগুনটা না একটুখানি এক সাইডটা সামান্য একটুখানি মানে কি বলবো, অতিরিক্ত মোটা হলে কি হয় ফেটে যায়, তো ওরকমভাবে ফেটে গিয়েছে। তো আজ একটা শাকের তরকারি হবে, তার মধ্যে বেগুন দেওয়া হবে। তাই দেখো আমি ছাদ বাগানে চলে এসে একটা বেগুন তুলে নিলাম। ইচ্ছে আছে আমার দাদার পুরো ছাদটা কি একটা বাগানের মতন করে গড়ে তোলার। তো এই কারণে ছোট্ট ছোট্ট করে ট্রাই করছে, অল্প অল্প করে চাষ করার চেষ্টা করছে আর কি। 2-4টে বেগুন গাছ বসিয়ে দেখছিল কেমন হয়। তারপরে দেখো সকালবেলা যেহেতু মোটামুটি আমার বাপের বাড়িতে থাকলে টিউশন পড়ানো থেকে ছুটি নেই, সকলে মিলে এমনভাবে পাকড়াও করে, তো ওই জন্য আর বাচ্চাদের সাথে সঙ্গ দিতে বা সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। এই ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে মানে এই ছোট বাচ্চাকে সাথে নিয়ে এতগুলো বাচ্চার দায়িত্ব মানে পড়ানোর দায়িত্ব নিয়েছি, সেটা খুব একটা যে সহজ কাজ তা কিন্তু নয়, খুব কঠিন এবং জটিল বিষয়। সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট করে পড়ানো শেষ করে তারপরে দেখো আমি চলে গিয়েছিলাম ছাদ বাগানে। সেখান থেকে একটা বেগুন তুলে এনে মানে দুপুরে রান্নার সবজিগুলো কাটাকুটি করে তারপরে দেখো আমি এখানে সকালের খাবারটা খেতে বসে গিয়েছি। আর আমার একটা মানে কি বলবো, আমার ছেলের একটা কি বলবো খারাপ গুণ বলতে পারো, বা এটা সব বাচ্চারাই করে, আমি যখনই খেতে বসবো তখনই ওর কান্না করা লাগবে। মানে এত বেশি কান্না করবে যে আমার খাবারগুলো না গিলে গিলে খেতে হবে, এরকম একটা পরিস্থিতি। যদিও মা সময় করে একটু আধটু নেয়, ওই খাওয়ার সময়টুকু একটুখানি যদিও বা ধরে, তাছাড়াও ও সারাদিনে একটুও সময় পায় না। যদিও একটু আধটু ধরে মানে 2-10 মিনিটের জন্য, তখন না ভিডিও এডিট করার কথা বা ভিডিও করার কথা মনে থাকে না, তখন তাড়াহুড়ো করে ওর কাজগুলো করতে করতেই সময় চলে যায়। এত বেশি কাজ ছোট বাচ্চার, মানে এই যে এক্ষুনি হিসু করে দিচ্ছে, এই যে তোমাদেরকে তো বললাম এত জামা কাপড়, এত কাঁথা, আর এই শীতের দিনে বুঝতেই পারছো অনেক শীতের জিনিসপত্র থাকে, একটু হিসুতে ভিজে যাচ্ছে। আর সবসময় তো ছোটো বাচ্চাকে ডাইপার পরেই রাখাও উচিত নয়। তো রাতের বেলা ছাড়া আমি একদম সারাদিনে একেবারে প্যাম্পাস পরাই না, শুধুমাত্র রাতে একটা করে প্যাম্পাস পরাই। আর সারাদিনে ওর যত কাপড় চোপড় বেরোয় জমিয়ে রেখে দিই, পরের দিন সেটা ধুয়ে নিই। সংসারের কাজে কোনোভাবেই আমি হেল্প বা সাহায্য করতে পারি না মাদেরকে। মা আর বৌদি মিলেই সবটা করার চেষ্টা করে, তবুও যেন কোথা থেকে যে সময় চলে যায় বুঝতেই পারি না। তারপরে দেখো আজকে ভাবলাম যে ঝটপট করে আমি একটুখানি ঠাকুর ঘরে ঢুকি, আর ছেলেটা আমার একটু ঘুমোচ্ছে, যদি এই ঘুমানোর ফাঁকে মায়ের একটা কাজে হেল্প করতে পারি তাহলে অনেকটা হবে। তো মার যেহেতু অনেক গরু ছাগল, তো সেই জন্যই আর কি লোকে বলে বাপের বাড়িতে থাকলে ছোট বাচ্চা নিয়ে তো মাই অনেকটা হেল্প করে নেয়, মা তো অনেকটাই করে দেয়। তবুও না সারাদিনের পরে মায়ের ক্লান্ত ভরা মুখটা দেখলে আমার আর ইচ্ছেই করে না যে মায়ের
কে বলি যে এইটা করে দাও বা ওইটা করে দাও, যতটা পারি নিজে একটু করার চেষ্টা করি। আর মাকে কাছ থেকে একটু সাহায্য করবো বলে আজকে দেখো ঠাকুর ঘরে এসেছি। ছেলেটা যদি একটু ঘুমায় তাহলেও একটা দুটো কাজে আমি হেল্প করি। ছেলে কান্না করতে করতেও আমি সবজি, শাক, মাছ সব কিছু কেটে বৌদিকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর খুব বেশি দিনও আর বাপের বাড়িতে নেই, এবারে কিন্তু বাপের বাড়ি থেকে চলে যেতেই হবে। বলতে বলতে আমার ছেলের 3 মাস কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে শ্বশুর বাড়ির পথে রওনা দিতে হবে, বাপের বাড়িকে টাটা করে দিয়ে। আবার কবে আসবো বাপের বাড়িতে, এবারে এসে বেবি হওয়ার কারণে তো অনেক দিন যাবৎ বাপের বাড়িতে থেকে গেলাম বা থাকা যায়। আর তারপরে দেখো বেবি হয়ে গিয়েছে, এবারে কিন্তু আর সেইভাবে এক টানা মাসের পর মাস আর বাপের বাড়িতে থাকতে পারবো না। সে যাই হোক, দেখো ঠাকুর ঘরে এসেছি। আর এখন যেহেতু বসন্ত ঋতু, বুঝতেই পারছো গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। ফুলের পরিমাণটা একটুখানি কমে গিয়েছে, কিন্তু তবুও খুব সুন্দর হয়ে ফুল ফুটেছে। সমস্ত থালাতে দেখো ঠাকুরের ভোগ সাজিয়ে দিলাম, সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে দেখো প্রদীপ আর ধূপটা ধরিয়ে নিয়ে আমি কিন্তু এখানে পুজো পাঠটা সম্পন্ন করব। পুজো শেষ করে দেখো আমি এখানে এই যে সন্ধ্যা আরতি বলবো না, মানে আরতি করে নিচ্ছি। আরতি বলতে কি বলতো, পুজোর পরেই ঠাকুরকে পুজো দেওয়ার পরেই ঘণ্টা বাজিয়ে ধূপ আর প্রদীপ দিয়ে ঠাকুরকে বরণ করে নিই। কী বলতো, প্রত্যেকের কাছে ঠাকুর পুজোটা প্রত্যেক রকমের হয়, তো যে যেমনভাবে সেইভাবে কিন্তু ঠাকুরকে পুজো অর্পণ করে বা অর্ঘ্য অর্পণ করে। তো আমি কিন্তু এইভাবেই পুজো পাঠটা করি, আগে ঠাকুরকে পুজোটা করে নিই, তারপরে দেখো এখানে ধূপ আর প্রদীপ দিয়ে এইভাবে আগে বরণ করে নিই। আর তারপরে এখনও তো আমার মহাদেবের মাথায় জল ঢালিনি, পুজো পাঠটা সম্পন্ন করে বরণ সম্পন্ন করে মানে আরতি সম্পন্ন করে তারপরে কিন্তু আমি বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল অর্পণ করব। এই যে দেখো আমাদের বাড়িতে 3টি শিবলিঙ্গ আছে, তো একটা শিবলিঙ্গের কাহিনী তোমাদের সাথে ছোট করে শেয়ার করেছিলাম আগে, তাই আর বললাম না। আর মাদের ঠাকুর ঘরটা দেখো এইভাবে সুন্দর করে সাজানো গোছানো। আমি জানি না আমার শ্বশুর বাড়িতে এইভাবে একটা সুন্দর সাজানো গোছানো ঠাকুর ঘর আমি কবে তৈরি করতে পারবো। আর দেখো এই যে পাশে রয়েছে মা সরস্বতী, কার্তিক, এগুলো কিন্তু পুজোর ঠাকুর। মানে সরস্বতী ঠাকুরকে আমি বাড়িতে স্থাপন করেই পুজো পাঠটা শুরু করেছিলাম। আর কার্তিকটাকে তো মানে দাদাদের বিয়ের পরেই দাদাদের বন্ধুরা না কার্তিকটা দিয়ে গিয়েছিলো, সেই থেকে কার্তিক পুজো হয় প্রত্যেক বছর। আর ঘরেই থাকে, ছোট করে হলেও পুজোটা করা হয় আর কি। ওই দিন কিন্তু আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, অতটাই করেছিলাম। পরের দিন দেখো আবার চলে এসেছি দুপুরবেলা। আজকের না আমার ছেলেটাকে আমার মা একটু ধরেছে, মানে মা একটু রেখেছে। আর বাড়ির সকলে গিয়েছে বিয়ে বাড়িতে। তো সকলে বলতে দাদা, বৌদি আর বাবা গিয়েছে, আমি আর মা রয়েছি যেহেতু বাড়িতে। তো ওই কারণে দেখো আমি আর মা খাবো, তাই একটু বেলার দিকে করেই রান্নাটা বসিয়েছি। রান্নাটা আমি একটু করে নিচ্ছি, যেহেতু বাবুকে মা ধরে রেখেছে। আসলে কি বলো তো, ছেলেটাকে কেউ একজন রাখলে মানে ও যে সবসময় কান্না করে তা না, কারোর কোলে যদি থাকে তাহলে আর কান্না করে না। তো কেউ যদি ধরে রাখে তাহলে কিন্তু আমি 2-একটা কাজ করতে পারি। মাকে বললাম তোমার আর কষ্ট করে রান্না করতে হবে না, আমিই রান্নাটা করে দিচ্ছি, তুমি আমার ছেলেটাকে একটু রাখো কোলে। মা ওইদিকে কোলে রেখে ওকে গান শোনাচ্ছে দোলায় বসে বসে, আর আমি দেখো এদিকটায় ঝটফট করে রান্নাবান্না করে নিচ্ছি। টমেটো আর আলু দিয়ে আমোদে মাছ রান্না হবে, এর মধ্যে একটা বেগুনও আমার মা অলরেডি দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। জানি না আবার এইভাবে বড় ব্লগ তোমাদের সাথে কবে শেয়ার করতে পারবো, তবে অবশ্যই আমি শ্বশুরবাড়িতে গেলে ডেইলি ব্লগ করার চেষ্টা করব। কারণ শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি সকলেই আছে আমার বাবুকে নেওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।